জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। বিতর্কিত বিপিএলে এবার ফিক্সিংয়ের গন্ধ। চলমান আসরের বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত করছে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট আকু। সন্দেহের তালিকায় আছেন দেশি বিদেশি, জাতীয় দলের সাবেক, বর্তমান সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। চলতি আসরে অস্বাভাবিক ওয়াইড, নো বল, সহজ ক্যাচ মিস সহ সন্দেহজনক বেশ কিছু ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট আকু। সন্দেহের তালিকায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল বিজয়, পেসার শফিউল ইসলাম, স্পিনার নাজমুল অপু, আরিফুল হক, শ্রীলঙ্কান থিসারা পেরেরা সহ অন্তত 10 জন ক্রিকেটার। অন্তত 8টি ম্যাচে সন্দেহজনক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিপিএলের সবচেয়ে বেশি সন্দেহজনক ঘটনার অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এছাড়া তালিকায় আছে সিলেট স্ট্রাইকার্স, চিটাগাং কিংসের নামেও। গাজীপুরের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পাওয়ায় শেখ রেহানা সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গাজীপুরের ফাউকাল এলাকায় বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশালের পাশেই 23 বিঘা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে টিউলিপ টেরিটরি, বাগানবিলাস নামের 4টি বাংলো। শিল্পাঞ্চল গাজীপুরে এই 4টি বাংলোর মূল্য কমপক্ষে 150 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বছরের পর বছর সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাংলোগুলোয় মাঝে মধ্যে আসতেন ভিআইপিরা। থাকতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা। বাংলোগুলোকে শেখ রেহানার বাংলো বলেই জানেন এলাকাবাসী। এবার এসব সম্পত্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতিরোধে কাজ করা সংস্থাটি। বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সাবেক এমপি নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ। রাতে নগরীর সেন্ট্রাল রোডের আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন মাহমুদুল হাসান মুন্না। নিহতের ঘটনায় মামলা করা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ 128 জনের বিরুদ্ধে। সেই মামলাতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। খাল, জলাশয় ও কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে, সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজুকের কর্মকর্তারা। পাশাপাশি প্লট ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজুক জানায়, বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে চিহ্নিত জলাশয় ও কৃষি জমির উপর মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পে থাকা সাইনবোর্ড, বিদ্যুতের খুঁটি এবং জলাশয়ে ভরাটকৃত বালু অপসারণ করা হচ্ছে। এর আগে 22 জানুয়ারি অভিযান পরিচালনার সময় ভূমিদস্যুদের বাধার মুখে পড়ে রাজুক। 2024 সালের 22 জানুয়ারি কেরানীগঞ্জের টোটাইল খাল সংলগ্ন নিচু কৃষি জমি ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা অবৈধ আবাসন প্রকল্প মিলেনিয়াম সিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। যে যাই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, সেখানে যারা জলাশয় ভরাট করবে, সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। নির্বাচন হলেই জবাবদিহিতার জায়গা তৈরি হবে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 1 লাখ পল্লী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে বাজেটের 5% শিক্ষা খাতে ব্যয় করা হবে বলেও জানান তিনি। যে নির্বাচন আমরা চাচ্ছি, এই নির্বাচন শুধু জাতীয় ক্ষেত্রে না, এই নির্বাচন হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে।
সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, সেটি পৌরসভা হোক, সেটি কোনো ট্রেড বডি হোক, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, প্রভিশন আছে, প্রত্যেকটা জায়গায় নির্বাচন নির্বাচন হলেই কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হয় আস্তে আস্তে। আমরা দলীয় ফোরাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে শিক্ষার বাজেট শিক্ষাতে প্রথমত মিনিমাম আমাদের বাজেটের মিনিমাম 5% আমরা ব্যয় করব। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জামায়াত গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, স্বাধীনতার 54 বছরে দুর্নীতি ও দুঃশাসন এ দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে। এর আগে সকালে জামায়াতের আমির শফিকুর রহমান নারী কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জয়পুরহাট সহ বগুড়া, দিনাজপুর, সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই। রাজনৈতিক দল গঠন ও পদত্যাগ নিয়ে এখনও কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। কিছু সংবাদ মাধ্যম কোন উৎস থেকে সংবাদ প্রকাশ করেছে সেটি স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সার্কিট হাউসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতে ফ্যাসিবাদী শক্তি গণমাধ্যমকে কলুষিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। এদিন দ্বিতীয় কিস্তিতে 127 জন সাংবাদিককে অর্থ সহায়তা ও 305 জন সাংবাদিকের সন্তানকে প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। দেশের ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এই শহীদ সাংবাদিক এবং আহত সাংবাদিকদের সেই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকা ও তুরস্কের ব্যবসায়ী প্রতিনিধি দল এবং জাপানের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ। তিনি বলেন, তার কোম্পানি কম খরচে সামাজিক আবাসন, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় উপকূলীয় ক্ষেত্রগুলোতে গ্যাস অনুসন্ধানে আরও বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়িক গ্রুপ কোক হোল্ডিংসের সিনিয়র কর্মকর্তারা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানান তারা। তুরস্ক, ইউরোপ সহ সারা বিশ্বে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশে ব্যবসা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ জাপান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ এখন জাপান সহ পূর্ব ও পশ্চিম সব দিকে ব্যবসা বাণিজ্যের সুযোগ খুঁজছে। এ সময় জাপানি রাষ্ট্রদূত দেশটির অর্থায়নে চলমান বড় প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তনে ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী পার্টনার
জেন্ট্রি বিচ। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে বৃহস্পতিবার একদিনের সফরে প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন এই বিলিয়নিয়ার। সফরের বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের উপযুক্ত সময়, তাই সম্ভাব্যতা যাচাইয়ে তিনি এসেছেন। ডোনাল্ড ট্রাম্প সরকার বিশ্বে শান্তি নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি। The reason I'm here today is because we are here talking about investments that we're making in Bangladesh. We have a large real estate portfolio that we're going to be investing in here and working on some development. We're excited that leadership has changed. We believe that it's a very unique time in Bangladesh, that things are depressed and that things are going to be going in the right direction. নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণ পাঠাবে নির্বাচন কমিশন। এছাড়াও সীমানা নির্ধারণ আইন পরিবর্তনের জন্য অধিকতর যাচাই বাছাইয়ের উচ্চ পর্যায়ের কমিটিতে পাঠানো হবে বলে জানিয়েছে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সকালে সিএসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবরা অংশ নেন। সভায় ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হয়। পরে ইসি আবুল ফজল বলেন, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা ও গণমাধ্যম নীতিমালা পরিবর্তন করার ব্যাপারে কাজ করছে কমিশন। জানান, পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত হয়েছে সভায়। আটের একে আপনি দেখবেন যে ওখানে আছে যে আমরা এই গ্রাউন্ডে আমরা সীমানা নির্ধারণ করতে পারি। 2 হচ্ছে যদি স্পেশাল কোনো সিচুয়েশন তৈরি হয়, ন্যাচারাল ডিজাস্টার বা কোনো কিছু, তাহলে কি করতে পারি। তারপরে 3 বলা হচ্ছে যাহাই থাকুক না কেন 1 করিতে পারিব না। এটা কি সঠিক হলো? 2 যখন আমরা অনুশাসন করব তখন আমরা অন্য কোনো পরিবর্তন আনতে পারবো না। এটা বোঝাই যাচ্ছে যে 8-এর 2 লিখতে গিয়ে এখানে 8-এর 1 লেখা হয়ে গেছে। এদিকে আগামীতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে অব্যাহতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির প্রতিনিধি দলের মুখপাত্র মাইকেল লিডারওয়ের। এ সময় কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। We hear from many people that they are strongly interested in having credible elections in some time to come, and they are interested also in hearing about international comparative experiences in that regard. বিদেশে যারা আছেন ডায়াসপোরা, যারা প্রবাসী ভোটার, তাদেরকে কি করে আমরা ভোট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে আমরা বলেছি যে তাদের জন্য পরামর্শ বা যদি কোনো মডেল থাকে আমাদের কাছে শেয়ার করতে। ভোটারদের ভিতরে আস্থা যে হ্যাঁ আমি আমার ভোটটা আমি দিতে পারবো, এই বিষয়টার পরে ওনারা বললেন যে এটাও আপনারা দেখবেন এবং সেক্ষেত্রে যে বিষয়টা অ্যাওয়ারনেস বিল্ডিং, কমিউনিকেশন সিস্টেমসগুলোকে আরও স্ট্রেংথেন করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু শেখ হাসিনার পতনের জন্যই মানুষ রাজপথে নামেনি, রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা থেকে আন্দোলন হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি আর কর্মসংস্থানের জন্য জুলাই আন্দোলন হয়েছে। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ভেঙে দিতেই গণ আন্দোলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের জন্য নির্বাচন স্থবির হয়ে থাকতে পারে না। একই সাথে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামানো খুব জরুরি বলেও মনে করেন ফাহমিদা খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনের আকাঙ্ক্ষা হারিয়ে যাচ্ছে, স্ববিরোধিতায় সবাই সংকুচিত হচ্ছে বলেও দাবি করেন তারা। আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা, আইনগত পরিবর্তন করা, যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে। রাজনৈতিক নেতৃত্বের এই অঙ্গীকার করতে হবে
নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসুন বা বিরোধী দলে থাকুন তারা একসঙ্গে কাজ করবে। এই সামগ্রিকভাবে যে জুলাই অগাস্ট আন্দোলন হয়েছিল সেটার আন্ডারলাইন কারণটাই তো ছিল অর্থনৈতিক। প্রথমে এটা কর্মসংস্থানের জন্য, যে চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের জন্য, কারণ চাকরি হচ্ছিল না। 3টা কমিশন, কারণ কোনো রকম দায়বদ্ধতা ছিল না, তারা যা অন্যায় করেছে অন্যায় করে পার পেয়ে যেতে হয়েছে, তাই দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ। এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। সব ক্ষমতা এক হাতে যখন কেন্দ্রীভূত হয় তখন সেটা ভয়ানক, মন্তেস্কর কথা, আমার কথা নয়। জুলাই অভ্যুত্থানকে সংস্কৃতি হিসেবে গড়ে তোলা না গেলে অচিরেই হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সব লোকে কয় বেহাত জুলাই নামে আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন পাঠ্য বইয়ের কোথাও উল্লেখ নেই কারা এই অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না থাকলে এই অভ্যুত্থান সফল হতো না। এ সময় অন্য আলোচকরা বলেন, আওয়ামী লীগ সরকারের সহযোগী আমলারা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে রয়েছে। একই সাথে অনেকেই ছাত্রদের ঐক্য ভাঙার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। এ সময় তারা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থ থেকে সরে আসছে, আর শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন দল আসলে জুলাই আগস্টকে কেন্দ্র করেই আসার আহ্বান জানান তারা। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানে নির্মম হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়। এ সময় ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবি করেন বক্তারা। একই সঙ্গে আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে এখনও রাস্তা অবরোধ ও গণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের এই অনশন ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল আসলেও মন গলাতে পারেননি তার। একই সাথে তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, দ্বিতীয়বার শিক্ষা মন্ত্রণালয়ের দল এসেও কোনো সমাধান হলো না কেন? কি বলছেন শিক্ষার্থীরা? আপনি সেখানে রয়েছেন, জানাবেন আমাদের। সমাধানের যে বিষয়টি সেটি সত্যি আসেনি। শিক্ষার্থীরা কিন্তু এখনও সড়কে বসে রয়েছেন এবং অনশন করছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি যে গতকালকে থেকেই তাদের এই অনশন চলছে এবং আজকে এখন পর্যন্ত যদি আমি সবশেষ পরিস্থিতি বলতে চাই যে শিক্ষার্থীদের যে অনশনকারীর যে সংখ্যা সেটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি বর্তমান চিত্র দেখাতে চাই যে কলেজটির মূল ফটকের সামনে যে সড়কটি রয়েছে রাজধানীর মহাখালীর আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত, এই সড়কটি কিন্তু এখনও অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা এবং তাদের যে অনশন তারা কিন্তু করে যাচ্ছেন। আমরা দেখেছি কয়েক ধাপে শিক্ষা মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিব নেতৃত্বাধীন যেই প্রতিনিধি দল এবং এই কলেজটির কর্তৃপক্ষ, কলেজের অধ্যক্ষ সহকারে কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল বারবার কিন্তু দুপুর থেকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে বৈঠক করেছে। সবশেষ কিছুক্ষণ আগেও তারা কলেজের ভেতরে কয়েকবার বৈঠক করেছে এবং আসলে বিষয়টি হচ্ছে তার শিক্ষার্থীদের যে দাবি, তারা যেটি বলছেন যে কয়েক ধাপে তাদের যে দাবি দেওয়াটি পেছানো হয়েছে এবং কয়েক ধাপে তারা সরকারের সাথে এবং কি সচিবালয়ে গিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কিন্তু কথা বলছেন। কোনো রকমের তাদের যেই দাবি দেওয়ার যেই আশানুরূপ যে উত্তর সেটি তারা না পাওয়াতেই তারা এই আমরণ অনশনের মতো এই কর্মসূচিটি বেছে নিয়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন, আমি একটু আগে যেতে চাই, গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যখন আলোচনা হয়েছিল তখন কিন্তু তারা এই তিতুমীর কলেজকে ইউনিভার্সিটি করা যায় কিনা, বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সেটি কিন্তু একটা সম্ভাব্যতা যাচাই করার কমিটি গঠন করার কথা বলেছিল এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু সম্ভাব্য যাচাই
করার বিষয়ে কমিটিটি কিন্তু গঠনও হয়েছিল, তবে সেই কমিটিটি আসলে কোনো ধরনের রিপোর্ট প্রতিবেদন জমা থেকে শুরু করে এই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ, এই ফিজিবিলিটি টেস্টের যে বিষয়টি এসেছে সেই ফিজিবিলিটি টেস্টের কোনো কিন্তু শিক্ষার্থীদের মাঝে বা কলেজ কর্তৃপক্ষের সাথে কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক আলাপ আলোচনা বা কোনো ধরনের প্রতিবেদন কিন্তু এখন পর্যন্ত জমা দেয়নি। সেক্ষেত্রে এতদিন গড়িয়ে যাওয়ার পরে মূলত শিক্ষার্থীরা তাদের যে আমরণ অনশন কর্মসূচি বা যেটি বলছেন যে তাদের যেই দাবি এই কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা সহ তাদের আরও 6টি তারা দাবি করছেন, সেই দাবি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে এবং শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার থেকে কোনো ধরনের যে আশানুরূপ যে উত্তর সেটি না পাবে, তারা তাদের যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিব এখানে ছিলেন, তিনি কিন্তু শিক্ষার্থীদের সবশেষ পর্যায়ে তারা বোঝাতে চেয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে যে সরকার তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের দাবির সাথে একমত, তবে যেই আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে বা সরকারি যে সমস্ত নিয়ম নীতি রয়েছে সেইটি পর্যালোচনা করেই মূলত তাদের যে দাবির কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে বিষয়টি সেটি কিন্তু তারা করবে বা করার চেষ্টা করছেন, সেই বিষয়টি তারা জানিয়েছে। তবে শিক্ষার্থীদের যে আশা হত হওয়ার কথাই বলছেন শিক্ষার্থীরা, তারা যেটি বলছেন তারা পর্যায়ক্রমে পদে পদে বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা যাচ্ছেন, কিন্তু তাদের যে দাবি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সেটি কিন্তু আশানুরূপ কোনো পদক্ষেপ তারা দেখছেন না। এই বিষয়ে মূলত তারা তাদের যে আন্দোলন আমরণ কর্মসূচির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আন্দোলন করে যাচ্ছেন এবং কলেজের সেই মূল ফটক আটকে তারা করে যাচ্ছেন। দুই পাশে যেটি বলছিলাম রাজধানীর মহাখালীর আমতলী থেকে গুলশান 1-এর যে সড়কটি রয়েছে কলেজটির মূল ফটকের সামনে, তারা কিন্তু সেখানে এখনও বসে রয়েছে এবং সব ধরনের যান চলাচল এখানে বন্ধ রয়েছে এবং তারা তাদের যেই দাবির পক্ষে যে সমস্ত স্লোগানগুলো রয়েছে তারা কিন্তু সেটি দিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে মূল দাবি অর্থাৎ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগ পর্যন্ত তাদের যেই দাবি সেই দাবি আদায়ে তাদের রাজপথে থাকার যে বিষয়টি সেটি তারা চালিয়ে যাবেন। এক কথায় যদি বলতে চাই যে গতকালকে থেকে আজকে পর্যন্ত শিক্ষার্থীদের যে অনশন সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং তারা একটি দাবি করছে যে এই কলেজটিকে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি যে সমস্ত আনুষ্ঠানিক দায়িত্বশীলতার জায়গা থেকে কোনো ধরনের আশ্বাস বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। এবং আমরা সবশেষ তথ্য যেটি বলছিলাম যে এখনও কিন্তু তাদের অনশন কর্মসূচি রয়েছে এবং সড়কে যান চলাচল এখনও বন্ধ রয়েছে। তিতুমীর কলেজের আন্দোলনের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারি মন। সম্প্রতি দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনায় যারা বাধা দিয়েছে তাদের প্রতি নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে নারী এবং পুরুষ সবার জন্য সমানভাবে পূর্ণ অধিকার নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের প্রচেষ্টার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সরকার গত 1 মাসে ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের আয়োজন করে, যেখানে প্রত্যন্ত জেলা উপজেলায় হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নেয়। কওমি উদ্যোক্তা সম্মেলনে জানার বাইরে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, অতি উৎসাহী কেউ এমন করতে পারেন। নারী ফুটবলারদের বাধা প্রসঙ্গে কঠোর হবে সরকার বলেও জানান তিনি। তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়, আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি। অবশ্য অনেক সময় কিছু অনৈতিক বা অনইসলামিক কাজ ঘটে, এটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকে। তো আগামী দিনে মাজারে যাতে মাজারকে কেউ অপবিত্র করতে না পারে এ ব্যাপারে সরকার জন্য সচেতন থাকবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খুলনা 2 আসনের সাবেক এমপি মিজানুর রহমানের 8 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। এছাড়া মাদক আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচার শুরু করেছেন আদালত।
এছাড়া এদিন যুবলীগ নেতা জি.কে. শামীমের বিরুদ্ধে 297 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় পিছিয়েছে। নতুন তারিখ 17 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ সহ 5 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শরীফ আহমেদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ দুদকের। এছাড়া 12 অ্যাকাউন্টে 42 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তার স্ত্রী শেফালী বেগম, শাশুড়ি ও 2 শ্যালকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে আগামী রোববার আবারও সচিবালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার 3টার দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় থেকে বের হয়ে এ ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এ সময় আবারও চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। এর আগে পুলিশ সদর দপ্তরের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রার সময় শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে বের হয়ে আসেন। দু 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 56% শিক্ষার্থী ভুল তথ্য দিয়েছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে 193 জনের মধ্যে 144 জন সনদ জমা দিয়েছেন। এর মধ্যে 56% প্রার্থী ভুল তথ্য দিয়েছেন। মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কোটায় ভর্তির সুযোগ না থাকলেও তারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছিলেন। এছাড়াও নানা ধরনের ত্রুটি থাকায় এই 56% শিক্ষার্থীদের ভর্তি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের ফল বাতিল হলে শূন্য আসনে মেধায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। তবে সনদ জমা না দেয়া 49 জনকে আগামী রোববার পর্যন্ত সময় দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি নিয়ে নানান সমালোচনার পর গত 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ে সময় দেয়া হয়েছিল। জামালপুর সদরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সন্ধ্যায় সদর উপজেলার ডিগপাইত এলাকায় জামালপুর টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালকসহ 4 জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি 2 জনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। ফল আমদানিতে বর্ধিত সম্পূরক শুল্ক অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাদামতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ফল বিলাসী পণ্য নয়, তাই শুল্ক বাড়ানো ক্রেতার স্বার্থের পরিপন্থী। 3 ফেব্রুয়ারির মধ্যে 10% শুল্ক না কমালে পরদিন থেকে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দাবি মানা না হলে আগামী সোমবার এনবিআরের সামনে অবস্থান ও মানববন্ধনের কর্মসূচি পালনের ঘোষণাও দেন ব্যবসায়ীরা। বর্ধিত শুল্কটা 9 তারিখে এটা কিন্তু আপনার কার্যকর হয়েছে। এই 9 তারিখের পর থেকে পর্যন্ত তাদের সাথে আমরা দফায় দফায় আমরা বৈঠক করেছি। 3 তারিখের ভিতরে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয়, 4 তারিখ থেকে আমরা স্থলবন্দর এবং
নৌবন্দর দিয়ে যে ফলগুলো আমাদের আসে সেটা আমরা ডেলিভারি নিব না। জরিমানাহীন আয়কর রিটার্ন দাখিলের সময় 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজকালের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে। এনবিআর কর্মকর্তারা বলছেন, জুলাই আগস্টের আন্দোলনে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও পরবর্তী পরিস্থিতিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকেই রিটার্ন কমে গেছে। তাই সময় বাড়িয়ে রিটার্নদাতাদের সুযোগ দিতে আগ্রহী অর্থ বিভাগ। এর আগে সরকার 2 দফায় 1 মাস করে বাড়িয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমার সময় বাড়ানো হয়। তার আগে নভেম্বরে আরেক দফা বাড়িয়ে 31 ডিসেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ঘোষণা করা হয়েছিল। ভোলায় বাস টার্মিনাল থেকে সিএনজি অটোরিকশা ও অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় 34 ঘন্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর 6টা থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন, লালমোহন, দৌলত খান সহ দূরপাল্লার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। শান্তিপূর্ণ পরিবেশে যানবাহন চলাচল করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। গত মঙ্গলবার রাতে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। বুধবার রাতে জেলা প্রশাসকের মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাস মালিক সমিতি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় বরিশালের 13 রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের। বৃহস্পতিবার ভোর থেকেই বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে ছেড়ে যায় যাত্রীবাহী বাস। বাস চলাচল শুরু হওয়ায় কুয়াকাটায় আটকে পড়া পর্যটক সহ যাত্রীরা ফিরছেন গন্তব্যে। এছাড়াও অন্যান্য অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বাস ভাড়াকে কেন্দ্র করে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে 13.5 ঘন্টা বন্ধ থাকে 13 রুটের বাস চলাচল। গতকাল রাতে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসে জেলা প্রশাসন। পরে রাতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে ওঠাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন, জবি ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের হাতে শিক্ষার্থীদের মারধর স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড। ছাত্রলীগের কায়দায় তারা নির্যাতন করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। দমন নিপীড়নের রাজনীতি ক্যাম্পাসে করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এ ঘটনায় জড়িত শাখা ছাত্রদলের কর্মীদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এ দেশে একবার নয়, যদি 100বার 15 জুলাই হয়, প্রয়োজনে 100বার হবে, তবু কোন প্রকার সন্ত্রাসে আড্ডাখানা বানানো যাবে না। আগস্টের আগে যে রাজনীতি বাংলাদেশে হতো, সেই রাজনীতি আর বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা করতে দিবে না। ছাত্রদেরকে পিটান, ছাত্রদেরকে রাজনৈতিক পাওয়ারফুল দেখান, তাহলে আপনাদের কিসের ছাত্র সংগঠন? এটা আরেকটা ফেসিস্ট সংগঠন তৈরি করতে চাই বা ফেসিস্ট সংগঠন তৈরি করতে চাই, তাইলে আমরা বলবো যে আমাদের প্রশাসন এদের পেট্রোনাইজ করতেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উড়োযান দুটির 60 জনেরও বেশি আরোহীর কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা দমকল বাহিনীর। রয়টার্স জানায় 60 যাত্রী ও 4 ক্রু নিয়ে কানসাস থেকে ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। আর হেলিকপ্টারটিতে ছিলেন 3 মার্কিন সেনা। মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিমানটি 2 টুকরো হয়ে নদীতে পড়ে যায়। নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ওয়াশিংটন ডিসির প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বন্ধ করে দেওয়া হয়েছে রোনাল্ড রিগান বিমানবন্দরের কার্যক্রম। এ ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ আকাশে বিমান বিধ্বস্তের পর স্ফুলিঙ্গের মতো আলো ছড়াতে দেখেছেন তারা। যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে আজ 3য় দফায় জিম্মি ও বন্দি বিনিময় চলছে। এই ধাপে হামাসের হাতে থাকা 8 জিম্মির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছেন 110
ফিলিস্তিনি কারাবন্দী। বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চল থেকে প্রথমে ২০ বছর বয়সী এক নারী ইসরায়েলি সেনা সদস্যকে রেড ক্রসের হাতে হস্তান্তর করে হামাস। এরপর গাজার দক্ষিণাঞ্চল থেকে বাকি ২ ইসরায়েলিকে ছেড়ে দেওয়া হয়। একই দিনে গাজা থেকে ৫ থাই নাগরিককেও রেড ক্রসের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে আল জাজিরা। একই দিন মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে হামাস সমর্থকদের কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এমন নির্দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে ধরপাকড়। ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩,৫০০ অভিবাসীকে আটক করেছে প্রশাসন। সামনের দিনগুলোতে এর সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বলে জানায় হোয়াইট হাউস। তাই নথিপত্রবিহীন এত বিপুল সংখ্যক অভিবাসীকে আটক রাখতে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে ডিটেনশন সেন্টার। এরই অংশ হিসেবে কিউবার গুয়েতেমালায় ৩০,০০০ অভিবাসীর জন্য কারাগার তৈরির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শেষ করছে এখন চাঁদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।